মানে প্রকাশ করতে পারবো না ভাষায়, এবং সিরিয়াসলি আমার ভাষা নেই। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। নমস্কার, কেমন আছো বই পোকারা? আশা করছি তোমাদের মিডিয়ার রিডিং খুব ভালো যাচ্ছে। রিসেন্টলি আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম একটা পোলে যে তোমরা কি বিষয়ের উপর ইংরেজি বই নিয়ে ভিডিও দেখতে চাও, আর তার মধ্যে সিংহভাগ ভিউয়ার্স আমাকে বলেছো যে তোমরা ইংরেজি ক্লাসিক্স বিগিনারদের জন্য এই বিষয়ের উপর একটা ভিডিও দেখতে চাও। সো তোমাদের উইশ আমার কাছে কমান্ডের মতো, তাই আজকের ভিডিওটা হবে তোমাদের ইচ্ছা মতো বিগিনার্সদের জন্য কিছু ইংরেজি ক্লাসিক্সের রেকমেন্ডেশন নিয়ে। তাহলে আর দেরি করছো কেন, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখো, এখানে আমি অনেক বইকে রেকমেন্ড করব এবং তার সাথে সাথে তোমাদের দেবো কয়েকটা ছোট ছোট টিপস, যা থ্রু দিয়ে তোমরা এই ক্লাসিক পড়াকে আরো বেশি অ্যাক্সেসিবল করতে পারো। বিগিনার্সরা কিভাবে ইংরেজি ক্লাসিক্সকে অ্যাপ্রোচ করতে পারে সেই বিষয়ে আমার ইংরেজি ভাষাতে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখতে চাও দেখতে পারো, সেখানেও কিন্তু অনেকগুলো টিপস রয়েছে এবং খুব স্পেসিফিক রেকমেন্ডেশন রয়েছে ইচ অ্যান্ড এভরি টিপসের সাথে। এই পার্টিকুলার যে ভিডিওটা আমি মেনশন করলাম সেটা আমি বাংলাতেও তর্জমা করে একটা ভিডিও বানানোর প্ল্যান করছি, কিন্তু জানি না কত তাড়াতাড়ি করতে পারবো। তো সেটা করার আগে এটা একটা জেনেরিক রেকমেন্ডেশন থাকবে, এবং এই বইগুলো আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বিগিনার্সদের জন্য একদম আইডিয়াল হবে। রেকমেন্ডেশনে যাওয়ার আগে আমি কয়েকটা ছোট ছোট টিপস দিয়ে দেবো। এগুলো আমি বেশি ডিসকাস করব না বেশি ডিটেলসে, সেগুলোর জন্য একটা আলাদা ভিডিও আমি করব। প্রথমত হচ্ছে যে আমার মতো যাদের প্রথম ভাষা বাংলা এবং ইংরেজি দ্বিতীয় ভাষা, তাদের ক্ষেত্রে একটা ফোনে ডিকশনারি অ্যাপ থাকা খুব ভালো। আমি এই অ্যাপটা ইউজ করি। তোমরা যে কোনো ফ্রি অ্যাপ ইউজ করতে পারো যেখানে নেট লাগে না। এই অ্যাপটা খুবই কাজে লাগে, এবং তোমরা যখনই কোনো অজানা শব্দের সম্মুখীন হবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা সার্চ করে নিতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের শব্দ যখন তুমি একবার দেখো, বারবারই এই ধরনের শব্দ আসতে থাকে, এবং মোবাইলে ডিকশনারি দেখার একটা মাইনাস পয়েন্ট হলো মাঝে মধ্যে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। যত ইজিলি অ্যাভেলেবেল হয় ইনফরমেশন, দেখবে তত তাড়াতাড়ি কিন্তু মানুষ ভুলে যায় ইনফরমেশন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পার্টিকুলার অ্যাপটাতে স্টার করে রাখারও একটা অপশান আছে, যেগুলো তোমার মনে হচ্ছে যে বারবার আসছে বা যে শব্দের মানেটা তুমি মনে রাখতে চাও, তো সেই মিনিংটাকে তুমি স্টার করে রাখতে পারো। সো পরবর্তীকালেও তুমি একবার চোখ বুলিয়ে নিতে পারো, এতে তোমার ভোকাবুলারি যে লেভেলে ইমপ্রুভ হবে তুমি ভাবতে পারছো না। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো যে সবসময় চুজ করার চেষ্টা করবে প্রথমেই, যদি তুমি ক্লাসিক পড়তে চাও এবং তোমার যদি বড় বই পড়ার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে একটু শর্ট লেন্থ বই চুজ করবে। এতে যে সুবিধাটা হবে, তুমি অনেক তাড়াতাড়ি বইটা শেষ করতে পারবে, মনে হবে না যে সারা জীবন ধরে আমি বইটা পড়ে যাচ্ছি, জীবনে এই বইটা শেষ হবে না, এরকম একটা নেগেটিভ ফিলিং আসবে না। প্লাস তোমার কনফিডেন্স অনেক বাড়বে যখন তুমি বইটাকে অ্যাজ এ হোল একটা বই ফিনিশ করবে। থার্ড যে পয়েন্টটা বলবো যে বন্ধুদের সঙ্গে ডিসকাস করা, এইটা সচরাচর হয়ে ওঠে না, কারণ আমাদের সারাউন্ডিংয়ে বই পোকা বন্ধু পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি কিছু ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে অ্যাকচুয়ালি তোমারই মতো আরও বই পোকারও রয়েছে যারা বই ভালোবাসে। তো তুমি সেখানে তোমার রিভিউ পোস্ট করতে পারো, তার থ্রু দিয়ে তুমি সবার মতামত জানতে পারবে, বইটা নিয়ে আলোচনা করতে পারবে, অনেকটা বেশি এনগেজড ফিল হবে। কারণ আমরা মানুষরা হচ্ছি সোশ্যাল বিইং, আমরা সামাজিক জীব। আমাদের মানুষের সাথে কানেক্ট করার একটা টেন্ডেন্সি রয়েছে, মানুষের সাথে কানেক্ট করতে চাওয়ার একটা তাগিদ রয়েছে। আর যেহেতু বই পড়াটা একটা আইসোলেটেড অ্যাক্ট, একা একা করতে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমি কোনো উৎসাহ পাচ্ছি না। তো কমিউনিকেট করাটা একটা বড় কিন্তু উৎসাহ দেয়। অ্যান্ড ফাইনাল যে টিপসটা আমি দেবো, যে প্রত্যেক দিন রেগুলার বেসিসে নিয়ম করে পড়ো। মানে 10 পাতা, অ্যাটলিস্ট 10 পাতা একটা টার্গেট করে রাখো যে মিনিমাম 10 পাতা আমি পড়বো। সেটা তুমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পড়তে পারো, অফিস যাওয়ার আগে, কলেজ যাওয়ার আগে, যেখানে তোমার কাজকর্ম রয়েছে, পড়াশোনা রয়েছে সেটার আগে, অর তুমি ঘুমোতে যাওয়ার আগে 10 পাতা পড়তে পারো। হয়তো মনে হচ্ছে যে 10 পাতা কিছুই না, একটা বড় বই পড়ছি, 10 পাতা কোনো কালে শেষ হবে না, কিন্তু তুমি যদি রেগুলারই 10 পাতা পড়তে থাকো, তুমি 10 দিনে 100 পাতা পড়ে ফেলেছো।
আর হয়তো 15 দিনে তুমি একটা বইও শেষ করে ফেলেছো, কিন্তু তুমি যদি রেগুলার না হও তোমার হ্যাবিটটা চলে যাবে। পড়ার হ্যাবিটটা তৈরি করলে প্রথম 2-3 দিন হয়তো মনে হবে যে 10 পাতাটাও পড়তে অনেকটা স্ট্রেন হচ্ছে, কিন্তু তুমি যখন এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে দেখবে এই 10 পাতা পড়ার জন্য তুমি মুখিয়ে থাকবে এবং 10-এর থেকে অনেক বেশি পাতা তুমি পড়ে ফেলবে, তুমি নিজেই রিয়েলাইজ করবে না। কারণ প্রত্যেকটা বইয়েরই ক্ষেত্রে এইগুলো তো ফিকশন, একটা পয়েন্টের পর গল্পটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায়, অ্যান্ড তখন কিন্তু তুমি আর থেমে থাকতে পারবে না, কি হচ্ছে নেক্সট জানার জন্য তোমার এত আগ্রহ হবে যে তুমি 10 পাতা পড়ে চুপচাপ বইটা রেখে দিয়ে আর একদিন ওয়েট করতে পারবে না। তুমি নিজেই ইন্ট্রিক্ট হবে এবং তুমি অ্যাকচুয়ালি এন্টারটেইনড হবে। এডুকেটেড হওয়া অ্যান্ড এন্টারটেইনড হওয়া, বুঝতে পারছো যে দুটো জিনিস একসাথে হচ্ছে। তুমি যখন মোবাইলে অনেক টাইম ওয়েস্ট করো, অনেকগুলো রিল দেখো, দেখে কখনো চুপচাপ 2 সেকেন্ড ভেবে দেখবে যে তোমার ভেতর থেকে ভালো ফিলিং আসে না, তোমার মনে হয় যে আমি সময়টা ওয়েস্ট করেছি, বা তোমার মনে হয় যে কি করলাম, আলটিমেটলি তুমি হ্যাপি হও না। আর ওই মোমেন্টারি যে আলস্যটা থাকছে, সেই আলস্যটা কাটানোর জন্য তুমি একটা এমন জোনে চলে যাও যেখানে তোমার মনে হয় যে কি করলাম, আমি সময়টা ওয়েস্ট করলাম। কিন্তু বইয়ের ক্ষেত্রে সবচেয়ে মজা হলে এটা হবে না। ইভেন যে বই তুমি এনজয় করলে না হয়তো অতটা, কিন্তু সেখান থেকে তুমি 10টা নতুন শব্দ শিখলে, 10টা নতুন জিনিস জানলে, আর সেটা তোমার কনফিডেন্সকে অনেক বুস্ট করতে পারে। তাই জ্ঞানের কথা শেষ, এবার আমি কিন্তু চটফট চলে যাব রেকমেন্ডেশনে। তাই খুব মন দিয়ে দেখো ভিডিওটা, আর আশা করছি তোমাদের পছন্দের বই আমরা সবাই মিলে একসাথে চুজ করতে পারবো। তো আমার প্রথম রেকমেন্ডেশন হবে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম। জর্জ অরওয়েল এমন একজন লেখক, সব সময় তিনি তার সময়ের যে পলিটিক্যাল মুভমেন্ট, তার সময়ের যে রাজনৈতিক দোলাচল, সেটাকে অ্যাড্রেস করেছেন তার লেখায়, কিন্তু সেটাকে তিনি সিম্পল খুব বোরিং ওয়েতে বলেননি। উল্টে তিনি কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে, খুব মজার মজার মেটাফোর ইউজ করে আমাদেরকে সেই কঠিন সময়টা বা কঠিন বাস্তবটার মুখোমুখি করেছেন। আর সেই করা স্টাইলটা সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে ইউনিকভাবে তুমি দেখতে পাবে এই বইটার মধ্যে। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের এই জর্জ অরওয়েল, ইনি যদিও একজন বিদেশি লেখক, তার জন্ম কিন্তু হয়েছিল ভারতবর্ষের বিহারে। এটা একটা ফান ফ্যাক্ট। এবার চলে আসি আমরা বইটা নিয়ে। এই অ্যানিম্যাল ফার্ম বইটার মধ্যে আপাত অর্থে মনে হবে যে এটা একটা অ্যানিম্যাল ফার্ম নিয়ে, যেখানে জন্তু জানোয়ার সবাই কথা বলছে, যেরকম আমরা দেখতে পাই ঈশা ফেবলস বা পঞ্চতন্ত্রতে। কিন্তু এই বইটা পড়ার আগে তোমাকে একটুখানি জানতে হবে, এই বইটার মেইন থিম হলো রেভলিউশনের নামে কিছু মানুষকে যে মিসগাইড করা হয়েছিল, তাদের ভুল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং আলটিমেটলি এই রেভলিউশনের নাম নিয়ে আসা শাসকরাই সবচেয়ে বেশি করাপশন করে এবং সবচেয়ে বেশি মানুষের শোষণ করে। এবং এই ঘটনাটার ঐতিহাসিক যে ভিত্তি, সেটা হলো বলশেভিক মুভমেন্ট। রাশিয়াতে 1917 সালে যে বলশেভিক মুভমেন্ট হয় এবং সেখানে মানুষদেরকে বলা হয় যে তাদের অধিকারের জন্য লড়াই করা হচ্ছে, কিন্তু যেটা আলটিমেটলি দেখা যায় যে এটা একেবারেই ভুল তাদের বোঝানো হয়েছে, এবং আরও আরও বেশি পাওয়ারের লোভ শাসকদের কিভাবে গ্রাস করে নেয় এবং মানুষদের আলটিমেটলি কোনো উপকার হয় না। এই ধরনের শাসকদেরই রিপ্রেজেন্ট করছে এখানে আমাদের গল্পের এই শূকর যারা, এবং এই অ্যানিমাল ফার্মের মধ্যে এই শূকররা একমাত্র নেতা যারা নেতৃত্ব দিচ্ছে, এবং তারা বোঝাচ্ছে যে তোমাদেরকে মানুষের শোষণ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, তোমাদেরকে স্বাধীন হতে হবে, তোমাদেরকে নিজের অধিকারের জন্য লড়তে হবে, এবং সব কথায় ভীষণ ভীষণ ইন্সপায়ারিং। কিন্তু আলটিমেটলি কি দেখছি আমরা, যে এই ধরনের পশু প্রাণীগুলো তারা সত্যি বিশ্বাস করছে এই মুভমেন্টে এবং তারা নিজেদের 100% দিচ্ছে এই রেভলিউশনে খেতে, কিন্তু তাদের কোনো উপকার হচ্ছে না, উল্টে তাদের অবস্থার আরো অবনতি হচ্ছে। রোজ নতুন নতুন নিয়ম হচ্ছে, রোজ নতুন নতুন ভাবে তাদের শোষণ করা হচ্ছে, তাতে দাসত্ব কিন্তু ঘুরছে না। যেটা হচ্ছে সেটা হলো এই যে শূকর শ্রেণীর মানুষ, তারা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কতটা স্ট্রং মেটাফোর, কিন্তু যতটাই স্ট্রং মেটাফোর ততটাই কিন্তু এনগেজিং ভাবে এটা লেখা। একদম ছোট একটা বই, 150 পাতারও নিচে, খুব সহজ ল্যাঙ্গুয়েজ। অরওয়েল খুব পুরনো রাইটার নন যে তার ভাষার মধ্যে এমন এমন ইংরেজি পাবে যেগুলোর মানে তুমি জানো না। বেশিরভাগ লেখাই খুবই তার অ্যাক্সেসেবল, এবং যেটুকু আমি বললাম এটুকুর বাইরেও অনেক ডিটেইলিং আছে, সেগুলো তোমরা পরে সার্চ করে দেখে নিতে পারো, বা বইটা পড়ার পর তোমরা কোনো ভিডিওস দেখতে পারো। এইটুকু আই থিঙ্ক জানার জন্য এনাফ বইটা শুরু করার আগে।
নেক্সট যে রেকমেন্ডেশনটা সেটাও একটা ছোট্ট বই, 150 পাতার মধ্যে, সেটা হলো স্কট ফিটজেরাল্ডের দ্য গ্রেট গ্যাটসবি। দ্য গ্রেট গ্যাটসবি খুব সিম্পল একটা স্টোরি লাইনে ডিল করে, আর এটা আমার লিস্টে রাখার এটাই কারণ গ্রেট গ্যাটসবি আমার খুব প্রিয় গল্প তা নয়, এটা আমেরিকান ড্রিম যে হতে পারে এবং আমেরিকান ড্রিমের যে একটা ভয়ঙ্কর নেগেটিভ ইম্প্যাক্ট আছে মানুষের লাইফে যখন তারা প্রকৃতপক্ষে বাস্তবের সম্মুখীন হয়, সেইটা খুব সুন্দরভাবে এটার মধ্যে যদিও দেখানো হয়েছে। কিন্তু স্কট ফিটজেরাল্ডের এই বইটা নিয়ে আমার যে কমপ্লেনটা আছে সেটা আমি পরে তোমাদের জানাচ্ছি, আগে তোমাদের থিমটা বলে দিই। গল্পের থিমটা যেরকম বললাম খুবই সিম্পল, গ্যাটসবিকে নিয়ে লেখা, এবং যে আমাদের ন্যারেটর সে গ্যাটসবিকে মিট করছে এবং গ্যাটসবি সম্বন্ধে আমাদের জানাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে গ্রেট গ্যাটসবি নামটার মধ্যেই রয়েছে যে তার সম্বন্ধে একটা এনিগমা তৈরি করা হচ্ছে এই চরিত্রটার সম্বন্ধে। এবং গ্যাটসবি যেটা করে, গ্যাটসবি নিজের পুরনো প্রেমিকা যেখানে থাকে সেখানে একটা বিশাল ম্যানশন কেনে এবং বিশাল সেলিব্রেট করে, বিশাল পার্টি ঠাটি করে। সে এখনো বলতে পারেনি তার পুরাতন প্রেমিকাকে, এবং তার প্রেমিকার যে হাজব্যান্ড সে আলাদা অ্যাফেয়ারে আছে এবং কেউই কাউকে ভালোবাসে না। এরকম একটা সিচুয়েশনে গ্যাটসবি হোপলেসলি মেয়েটাকে ভালোবাসে এবং পরিণতি তাদের জীবনের খুব একটা ভালো হয় না, তোমাকে পড়তে হবে জানতে গেলে কি কি হয় তাদের সঙ্গে। এবং আমেরিকার যে জ্যাজ কালচার যেটা ছিল সেই সময়কার, সেই লাইফস্টাইলটাকে দেখানো হয়েছে। জ্যাজ নিয়েও তোমরা সার্চ করতে পারো, একবার দেখতে পারো জ্যাজ কালচারটা কি। সেই সময়ে মানে আপার ক্লাস মানুষের মধ্যে একটা অদ্ভুত ফ্রিভলিটি ছিল, তাদের মধ্যে একটা অদ্ভুত ডেসপারেশন ছিল, তারা কনসিকুয়েন্স না ভেবেই ডিসিশন নিত এবং নিজের লাইফ কাইন্ড অফ ওয়েস্ট করতো। তো এইসব বিষয়গুলো তো রয়েছেই, কিন্তু যে কারণে গ্যাটসবিকে নিয়ে আমার প্রবলেম সেটা বলি, এটা একদমই আইডিওলজিক্যাল একটা কারণ। আর সেটা হলো পরবর্তীকালে বইটা যখন বেরোয় তখন তো প্রচণ্ড ফেমাস হয়, কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে দ্য গ্রেট গ্যাটসবির অনেক প্রোজ সেকশন যেগুলো অ্যাকচুয়ালি আমার প্রিয়। আমার প্লট লাইনটা অতটা প্রিয় নয়, কিন্তু আমার কিছু জায়গা লেখাটার মধ্যে এত অপূর্ব। আর যখন আমি পড়েছিলাম, যখন আমি এই ঘটনাটা নিয়ে জানতামও না, তখন আমার যেটা মনে হচ্ছিল যে বইটা এমন ফিল আসে পড়লে যে কিছুটা পোর্শন অন্য কেউ লিখেছে, কিছুটা পোর্শন অন্য কেউ লিখেছে। মানে একজন অথরের ক্ষেত্রে মানে দু ধরনের লেখা লেখা কি সম্ভব? কিছু জায়গা পড়ে মনে হচ্ছে যে যেভাবে লেখাটা আসছিল তার সঙ্গে এই স্টাইল অফ রাইটিংটার কোনো মিল নেই। পরবর্তীকালে আমি জেনে খুব অবাক হই যে এই যে প্রোজ সেকশনগুলো ফিটজেরাল্ড প্রকৃতপক্ষে নিজে লেখেনি, তিনি তার স্ত্রী জেলডা ফিটজেরাল্ড, যিনি একজন ভালো রাইটার ছিলেন, কিন্তু ফিটজেরাল্ডের সঙ্গে তার সম্পর্কটা খুবই টক্সিক ছিল, ভালো ছিল না তাদের সম্পর্ক। এবং জেলডার লেখার ডায়েরি থেকে, যে ডায়েরিতে ফিটজেরাল্ডের সাথে তার সম্পর্ক নিয়ে জেলডা লিখেছেন, সেখান থেকে একেবারে টুকে দিয়েছেন ফিটজেরাল্ড দ্য গ্রেট গ্যাটসবি। এবং সেটা শুধুমাত্র গ্রেট গ্যাটসবি না, বিভিন্ন ক্ষেত্রে জেলডার লেখা কিন্তু মানে নিয়েছেন ফিটজেরাল্ড। তো এবং জেলডা কোনো ক্রেডিট পায়নি। তো এই ঘটনাটা হিস্টোরিক্যালি মহিলা অথরদের সাথে অনেকবারই হয়ে এসছে। এবং আমরা জানি যে কীভাবে সিলভিয়া প্লাথের লেখা তার স্বামী নষ্ট করে ফেলেন, এবং সিলভিয়া প্লাথ এতটা টর্মেন্টেড ছিলেন, এতটা অত্যাচারিত হন। তো জেলডা ফিটজেরাল্ডের সাথেও কিন্তু যেটা হয়েছিল সেটা ঠিক হয়নি। এবং পরবর্তীকালে যখন জেলডা ক্লেম করে যে এই লেখায় তারও অধিকার আছে, কিন্তু ফিটজেরাল্ড নিজের সপক্ষে বলেন যে যেহেতু জেলডা আর তার সম্পর্ক নিয়ে জেলডা লিখেছে, তাই এই লেখার ওপর তার অধিকার রয়েছে। মেক্স নো সেন্স, রাইট? তো এইটাই একমাত্র আমার আইডিওলজিক্যাল প্রবলেম, কারণ আমার এই প্রোজ সেকশনগুলো খুব ভালো লেগেছিল, কিন্তু তারপরে আমি বুঝতে পারি যে প্রকৃতপক্ষে আমার জেলডার রাইটিং ভালো লেগেছে, ফিটজেরাল্ডের না। তো আমার ফিটজেরাল্ডের লেখা খুব ভালো লাগে। তো এই আইডিওলজিক্যাল সাইডটা সরিয়ে দিলে এই বইটা আমার মনে হয় বিগিনার্সদের অ্যাপ্রোচ করার জন্য আলটিমেটলি খুব ভালো চয়েস। এবং যাদের বইটা পড়ে ভালো লাগবে তাদেরকে আমি সাজেস্ট করবো যে তারা ছবিটা দেখো, অপূর্ব সুন্দর একটা অ্যাডাপ্টেশন। আর আমার মনে হয় আমার কাছে ছবিটা বেশি স্পেশাল, ছবিটা আমার বেশি ভালো লেগেছে। এই আমেরিকান ড্রিম থিমের ওপর আমার আর একটা প্রিয় নভেলা, যেটা খুব ছোট্ট একটা বই, সেটা হলো অফ মাইস অ্যান্ড মেন জন স্টেইনবেকের। অপূর্ব একটা বই। আমি এই বইটা পড়ার পর থেকে এত মুভড হয়েছে এই বইটার থ্রু দিয়ে। এবং আমি বলি যে আমি যদি স্ট্র্যান্ডেড আইল্যান্ডে একটা একাকী দ্বীপপুঞ্জে একা থেকে যাই এবং আমার কাছে একটাই বই সঙ্গে রাখার অধিকার থাকে, আমি এই বইটা নিয়ে যেতে চাই। কারণ এই বইটা
মধ্যে হিউম্যানিটি এত সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে, এত কষ্ট হবে এই বইটা পড়ে। অফ মাইস অ্যান্ড মেন দুটো বন্ধুর গল্প বলে, দুটো বন্ধু তার মধ্যে একজন বিশাল আকার, তার মনটা খুব শিশুর মতো কিন্তু সে দেহে একজন দানবের মতো আর কি। তার গায়ে প্রচণ্ড বেশি জোর, একটু প্রয়োজনের থেকে বেশি জোর, যার ফলে সে অদ্ভুত অদ্ভুত অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে, বাটুল দি গ্রেটের মতো। কিন্তু বাটুল দি গ্রেটের মতো একদমই মজার গল্প নয়, খুব সিরিয়াস একটা লেখা। এবং এটা খুব সুন্দরভাবে কম্প্যানিয়নশিপ, মানুষের মধ্যে সম্পর্ক, বন্ডিং এবং ওয়ার্কিং ক্লাস মানুষের যে নিজের অধিকারের একটু জমি, নিজের শান্তি কাটানোর যে একটা বাসনা থাকে মনের মধ্যে, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। এবং সেটা যে এই সমাজ ব্যবস্থায় থেকে কখনোই সম্ভব হতে পারে না যতদিন এই রকম ডিস্ট্রিবিউশন থাকবে সম্পদের, যে বড়লোক হতেই থাকবে, গরিব মানুষ গরিব হতেই থাকবে, এটা যে কখনোই পসিবল হবে না। এই যে একটা ফ্রাস্ট্রেশন, এই যে একটা জানতে পারা এই নির্মম সত্যটা, এটা খুব অদ্ভুতভাবে হিট করবে যদি তুমি মন দিয়ে এটা পড়ো। এরপরেই আমি রেকমেন্ড করবো একটা প্লে, সেটা হলো বার্নার্ড শয়ের পিগম্যালিয়ন। পিগম্যালিয়ন আমার প্রথম পড়া বার্নার্ড শ এবং আমার সারা জীবনের ফেভারিট বার্নার্ড শ হয়ে থাকবে। বার্নার্ড শয়ের লেখাতে এত সুন্দর হিউমার আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তুমি বই পড়তে পড়তে না হেসে থাকতে পারবে না। এত সুন্দর হিউমার আছে, সোশ্যাল স্যাটায়ার আছে, আমাদের চারপাশে যা ঘটছে তা নিয়ে এত সুন্দর মজার মজার কমেন্টারি আছে, যেরকম সঞ্জীব চট্টোপাধ্যায় লেখায় তোমরা দেখতে পাও। তোমরা যদি সঞ্জীব চট্টোপাধ্যায় বা শিবরাম চক্রবর্তী লেখার ফ্যান হও, সেই ধরনের হিউমারটা পাবে। তার মানে এই না যে সঞ্জীব চট্টোপাধ্যায় বা শিবরাম চক্রবর্তীর মতো পুরোপুরি কমিক জনরাতে লেখা। পিগম্যালিয়ন কিন্তু পুরোপুরি কমেডি না, রোম্যান্স আছে, সিরিয়াস কিছু কমেন্টারি আছে, কিভাবে এই যে সোশ্যাল মোবিলিটি হয়, একটা মানুষ লেখাপড়া শিখলে কতটা উন্নতি করতে পারে এবং সে তার ক্লাসের উপরে যেতে পারে, সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। আমার মনে হয় খুব ইন্সপায়ারিং একটা লেখা। এই গল্পের মূল চরিত্র হলো দুজন, প্রফেসর হিগিন্স এবং হচ্ছে এলিজা। এলিজা একটা ফুলবিটি করা মেয়ে, যার মানে নিজের ডাইলেক্টে বলা পকনি ইংরেজি বলা হয়, যেরকম লোকাল ডাইলেক্টে ইংরেজি বলা হয়, সে ইংরেজি পড়ে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, এতটা অদ্ভুত তার উচ্চারণ। সে তো পলিশ নয়, সে শিক্ষিত নয়, তাই হঠাৎই প্রফেসর হিগিন্সের কাছে সে আসে এবং সে বলে যে সে পড়াশোনা শিখে একজন লেডি হতে চায়। এবং হিগিন্স হচ্ছেন নিজে একজন ভাষাবিদ, তিনি ল্যাঙ্গুয়েজের ওপর রিসার্চ করেন, তিনি ডায়ালেক্টের ওপর রিসার্চ করেন। আমাদেরও যেমন বাংলায় কত উপভাষা রয়েছে, একটা জেলা থেকে আরেকটা জেলায় মানুষের ভাষা কিন্তু আলাদা, এবং এই ভাষাগুলোর বাইরে তাকে যে কিতাবি ভাষা যেটা আমরা বলি, যেটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি ভদ্রলোকের ভাষা, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে না, কারণ আমাদের ক্ষেত্রে যে কোনো রিজিওনাল ডাইলেক্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে সম্মান করাটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু যে সময়কার কথা আমি বলছি, সেই সময়ে একজন লেডি লাইক মহিলা হতে গেলে তাকে যেরকম একটা ভালো ভাষার অধিকারী হতে হবে। তো এই এলিজা সেরকম ভাষা শিখতে চায় এবং সেরকম এটিকেট শিখতে চায়, যেরকম আমরা দেখতে পাই যে প্রপার লেডি যে টেবিল ম্যানার্স জানে, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে মানুষকে গ্রিট করতে হয়, এই সমস্ত ট্রেনিং সে নিতে চায়। এই গল্পটার ওপর লুজলি বেসড একটা জনপ্রিয় ছবি আছে, আমি যদি বলি এক্ষুনি সবাই বুঝতে পেরে যাবে, সেটা হলো অববধূ সুন্দরী। অববধূ সুন্দরীর মধ্যে আমরা উত্তম কুমারকে যে চরিত্রটা প্লে করতে দেখি, সেটাই হলো প্রফেসর হিগিন্সের চরিত্র। আর কিছু কিছু চেঞ্জেস আছে এটার মধ্যে, কিন্তু মৌসুমী চ্যাটার্জি আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, আমার এত ভালো লাগে ওনাকে এবং ওনার এনার্জিটা আমার ভীষণ ভালো লাগে। এবং উনি যে চরিত্রটা প্লে করেন সেটাই হলো এলিজার চরিত্র। আমি বুঝতে পারছি গল্পটা ঠিক কীরকম হতে চলেছে, এবং অববধূ সুন্দরী কিন্তু একটা সুন্দর কমেডি। আর পিগম্যালিয়ন খুব ছোট্ট একটা নাটক, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং খুব এনগেজিং, খুব এন্টারটেইনিং। আর আমি যেরকম বললাম, হাসতে বাধ্য হতে হবে পিগম্যালিয়ন পড়তে পড়তে। আর ড্রামা পড়া খুব ভালো একটা চয়েস যদি তুমি বিগিনার হও, কারণ খুব বেশি ডেসক্রিপশন পড়তে হবে না, শুধু ডায়লগ ডায়লগ ডায়লগ। আর ডায়লগের মজা হলো ডায়লগ কিন্তু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কারণ আমরা যে ভাষায় কথা বলি ডায়লগ সেই ভাষায় লেখা হয়, তাই কোনো কঠিন ভাষায় কেউ কথা বলে না, খুবই অ্যাক্সেসেবল। আর বার্নার্ড শয়ের নিজস্ব ভিউ পুরুষ নারীর ভূমিকা সম্বন্ধে, লাইফে ম্যারেজ সম্বন্ধে,
কম্প্যানিয়নশিপ সম্বন্ধে অনেক ইন্টারেস্টিং ভিউ কিন্তু জানতে পারবে। এরপর আমি রেকমেন্ড করবো আর একটা খুবই বিখ্যাত লেখা, সেটা হলো ফ্রান্স কাফকার মেটামরফোসিস। এটা সম্বন্ধে তোমরা অনেকেই শুনে থাকবে, এবং যারা হৈশৈতে 5 ফোড়ন অ্যান্থোলজিটা দেখেছিল, অনেকদিন আগে হয়েছিল, সেখানে চন্দ্রিল ভট্টাচার্যের একটা ছোট গল্প ছিল, একটা শর্ট ফিল্ম ছিল, সেটার নাম ছিল প্রায় কাফকা। প্রায় কাফকা কিন্তু ফ্রান্স কাফকার মেটামরফোসিসের ওপরই বেস করে হয়েছিল। যদিও মূল গল্পটার টোন ভীষণই সিরিয়াস, থিম ভীষণই সিরিয়াস, প্রায় কাফকা একটা কমেডি। মূল গল্পে চলে আসি। মেটামরফোসিস হচ্ছে এমন একজনের গল্প, সে সকালবেলা উঠে রিয়েলাইজ করে যে সে একটি পতঙ্গে পরিণত হয়েছে, একটি আরশোলার মতো দেখতে পতঙ্গে পরিণত হয়েছে, সে আর মানুষ নেই, এবং তার মানে হিউম্যান এক্সিস্টেন্সটা গায়েব হয়ে গেছে, তার পুরো রূপান্তর হয়ে গেছে। মেটামরফোসিস মানে রূপান্তর হওয়া, একটা বস্তু থেকে আরেকটা বস্তু, একটা জীব থেকে আরেকটা জীবে সে রূপান্তরিত হয়ে গেছে। এবং এই যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে, এটা কতটাই অবাস্তব, আর এর ফলে সে যে পতঙ্গে পরিণত হয়েছে, তার পরিবারের মানুষ, তার আশেপাশের মানুষের যে বিহেভিয়ার তার প্রতি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। খুব ফ্যাসিনেটিং একটা লেখা। মানুষ যতক্ষণ উপযোগী থাকে অন্যের জীবনে, সেটা আর্থিক দিক থেকে হোক, ফিজিক্যাল দিক থেকে হোক, ততক্ষণই তার যে কদরটা থাকে। যে মোমেন্টে সে এই সমস্ত জিনিস বহন করার অনুপযোগী হয়ে যায়, সেই মোমেন্ট থেকে মানুষের বিহেভিয়ার তার প্রতি পুরোপুরি পাল্টে যায়। এই যে খুব একটা বলবো মরবিড থিম, এই থিমটাকে অসাধারণভাবে মেটামরফোসিসে দেখানো হয়েছে। এবং মেটামরফোসিস কিন্তু একটা ছোট গল্প, খুব বড় নয় লেখাটা, কিন্তু ছোট গল্পের মতো 4-5 পাতাতেও শেষ হয়ে যায় না, একটু ইলাবোরেটেড বড় ছোট গল্প বলা যায়। আর যারা অডিও বুক পড়তে ভালোবাসো, যারা সানডে সাসপেন্সের খুব বড় ফ্যান আমার মতো, তাদেরকে আমি বলবো অডিবিল একটা ভার্সন রয়েছে, সেটা বেনেডিক্ট কাম্বারব্যাচের ভয়েসে মেটামরফোসিস ন্যারেট করা। বেনেডিক্ট কাম্বারব্যাচের ভয়েস মেটামরফোসিসের থিমের সাথে এত সুন্দর ব্লেন্ড হয়েছে, খুব ভালো লাগবে। যদি মানে লেখা পড়তে ধৈর্য চলে যায়, তাহলে তোমরা কিন্তু অডিও বুক, এটা আমার একটা অ্যাডিশনাল টিপ, অডিও বুকের হেল্প নিতেই পারো। শুনে শুনে লেখা মনে রাখা বা শুনে শুনে বই মনে রাখার যে ট্র্যাডিশনটা অনেক দিনের আমাদের কালচারে, তোমরা শুনেছো যে শ্রুতি হিসেবে মানুষ মনে রাখতো বেদের যুগে, তাই এবং শোনার ক্ষেত্রে এটা প্রমাণিত যে অডিও ভিজুয়াল মিডিয়ামের দ্বারা ইনফরমেশন মনে রাখা অনেকটাই সুবিধা হয়। তাই যারা মনে করে যে অডিও বুক শোনাটা বইয়ের মধ্যে পড়ার সমতুল্য কিনা, অডিও বুক শোনাটাও বই পড়ায়। তাই মন দিয়ে অডিও বুকটা শুনতে পারো, ডাউনলোড করে নিতে পারো একটা PDF, এভাবেও তোমরা কিন্তু পড়তে পারো। এতে অনেক বেশি এনগেজমেন্ট বাড়ে রিডার হিসেবে। এর পরের লেখাটা আমার আর একজন প্রিয় লেখকের, সেটা হলো ফিওদর দস্তয়েভস্কি। আর আমি যে বইটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে দ্য হোয়াইট নাইট। এটা একটা ছোট্ট নভেলা, অ্যাজ ইউজুয়াল এটা 150 পাতার থেকে কম, আর ভীষণ সুন্দর, ভীষণ কষ্টের একটা ট্র্যাজিক লাভ স্টোরি, যেখানে ওয়ান সাইডেড লাভ নিয়ে যারা পড়তে চাও এবং তার যে পেন, তার যে কষ্ট, সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন ফিওদর দস্তয়েভস্কি লেখাটা। এইটার প্রথম 2-3 পাতা পড়ে মনে হবে জাস্ট পিওর লিটারেচার, মানে লিটারেচারে হারিয়ে যাওয়া একেই বলে। যখন তোমরা পড়বে বুঝতে পারবে এবং আরও বেশি রিয়েলাইজ করবে যে কেন বই পড়া উচিত। আরও এত অপূর্ব লাগবে, এত সুন্দরভাবে লেখা। প্রথম থেকেই যে মূল চরিত্র যে আমাদের সাথে কথা বলছে, যে ন্যারেটার, তার সাথে ফিল করতে পারবে তার প্রতিটা কষ্টের মুহূর্ত, এবং তার যে ভালোবাসাটা, একদম পিওর ফর্মে ভালোবাসা, কোনো তুলনা হয় না এই লেখাটার। এবং এই বইটা থেকে যে অ্যাডাপ্টেশনটা করা হয়েছিল সেটা হচ্ছে খুবই খারাপ অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে সাওয়ারিয়া। যদি কেউ সাওয়ারিয়া দেখে থাকো আর ভাবো যে হোয়াইট নাইটস বোধহয় এরকমই হবে বা এই গল্পটা আমার ভালো লাগেনি, প্লিজ 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 বইটা পড়ো। সাওয়ারিয়া একেবারেই ইনজাস্টিস করেছে লেখাটার সঙ্গে, একদমই মানে ধরতে পারেনি সাওয়ারিয়া যে মুডটা রয়েছে দ্য হোয়াইট নাইটের। আমার মনে হয় সাওয়ারিয়া ভীষণই খারাপ এক্সাম্পল একটা অ্যাডাপ্টেশনে, তাই প্লিজ ওটা দিয়ে জাজ করো না, মূল বইটা পড়ো। এবং ফিওদর দস্তয়েভস্কি যারা আগে পড়োনি তাদেরকেও আমি বলবো যে দস্তয়েভস্কি অ্যাপ্রোচ করার জন্য এটা খুব সেফ একটা চয়েস, কারণ এরপরে দস্তয়েভস্কির যে সাইকোলজি, যে এক্সিস্টেন্সিয়ালিজম, যেগুলো নিয়ে তিনি ডিল করেন, সেগুলো
বেশি কমপ্লিকেটেড তার বড় ওয়ার্কগুলোর মধ্যে, যেরকম ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দিয়ে আমার মনে হয় তার নভেল পড়া শুরু করা উচিত, তেমনই আমার মনে হয় তার নভেলাগুলোর মধ্যে হোয়াইট নাইটস এবং দ্য মিক ওয়ান আর একটা খুব ইন্টারেস্টিং বই, আমি এটাও রেকমেন্ড করছি অ্যাডিশনালি বোনাস হিসেবে। এই দুটো বই পড়ো, এবং এই দুটো বই তোমাকে একটা গ্লিমস দেবে, একটা ঝলক দেবে যে দস্তয়েভস্কি স্টাইল কীরকম, দস্তয়েভস্কি কীভাবে ডিল করেন, এবং তিনি কিন্তু খুব গভীরে মানুষের যে সাইকোলজিটা নিয়ে লেখেন, এবং সেই সাইকোলজিটা এতটাই ইউনিক, আবার অর্ডিনারি মানুষের মধ্যে আপাত দৃষ্টিতে এতটাই সাধারণ, কিন্তু তার গভীরতা যে কতটা, এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই যে সেই গভীরতাটা কোথাও লুকিয়ে আছে, সেই রিয়েলাইজেশনটা এই বইগুলোর মধ্যে পাবে। এই ভিডিওর শেষ রেকমেন্ডেশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বই দিয়ে আমি শেষ করব। এটার প্লটটা খুবই ইন্ট্রিগিং। বইটা হলো দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড, লুইস স্টিভেনসনের। আমি বইটা এই লাস্ট ইয়ার পড়েছিলাম, আর যদিও আমি গল্পটার মূল প্লট লাইনটা জানতাম, আমি ভেবেছিলাম এটা আমার হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু আমি সত্যি অবাক হয়েছি যে ক্লাইম্যাক্স জানা সত্ত্বেও আমার লেখা স্টাইলটা এত মজার লেগেছে, লেখা যেভাবে রিভিল করে ঘটনাগুলো সেটা এত ইন্ট্রিগিং লেগেছে। অনেকটা স্যার আর্থার কোনান ডয়েলের স্টাইল রয়েছে লেখাটার মধ্যে, আমি জানি না কেন ওটার কথা আমার মনে পড়েছিল পড়তে পড়তে, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্লট, এবং এই থিমের ওপর পরবর্তীকালে অনেক কিন্তু অ্যাডাপ্টেশন হয়েছে, অনেক মডার্ন রাইটাররা লিখেছে। তাই যদি তোমার না জানা থাকে কি নিয়ে বইটা, খুব ভালো, গুড ফর ইউ। একদম চোখ বুঝে বইটার মধ্যে তোমরা যাও, চোখ বুঝে অবশ্যই পড়তে পারবে না, বাট জোকস অ্যাসাইড, একেবারেই কোনো নোশন ছাড়া, যেটা আমি বলতে চাইছিলাম যে কোনো এটা সম্বন্ধে না জেনেই বইটা পড়া শুরু করো, তাহলে ক্লাইম্যাক্সটা আরও বেশি তোমার এন্টারটেইনিং লাগবে। বইটা একটুখানি হরর জনরের মধ্যে, ফ্র্যাঙ্কেনস্টাইন সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে, ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একটুখানি হরর সাইফাই এটার ভাই। আর খুবই ইন্টারেস্টিং দুটো চরিত্র, এই যে ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড, দুজনে একেবারে একে অপরের থেকে আলাদা, বাট দুজনে খুব অদ্ভুতভাবে স্ট্রেঞ্জলি কানেক্টেড। দ্যাটস ওয়াই স্ট্রেঞ্জ কেস। কীভাবে কানেক্টেড চোখ বুঝে পড়তে শুরু করলেই বুঝতে পারবে। এই বইটাও একটা ছোট্ট নভেলাই বলা যায়, শর্ট স্টোরি আই থিঙ্ক, এবং এই বইটার সঙ্গে আমার মনে হয় এই নাম দিয়ে স্টিভেনসনের আরও শর্ট স্টোরি কালেকশন বেরোয়, তো ফিঙ্গারপ্রিন্টের আছে, আরও অনেকের আছে, তো সেগুলো কিনতেই পারো। ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো অপশান যদি তোমরা অ্যাফোর্ডেবল টাকার মধ্যে ক্লাসিক কিনতে চাও, নিজের সামর্থ্যের মধ্যে ক্লাসিক পড়তে চাও, ফিজিক্যাল কপি কিনতে চাও, ফিঙ্গারপ্রিন্ট, রূপা, এই দুটো কোম্পানি খুবই রিলায়েবল। এছাড়াও কলিন্স ক্লাসিক্স রয়েছে, আর এম্বাসি ক্লাসিক্স আমার মনে হয় খুব অ্যাভেলেবেল হয় না। তাছাড়া উডপেকার রয়েছে, উডপেকার আমার লোকাল কোম্পানি, উডপেকার ভালো বই বানায়, এবং প্রথমে তাদের বাইন্ডিং অতটা ভালো ছিল না, কিন্তু এখন উডপেকার ভালো উন্নতি করেছে এবং তাদের বাইন্ডিংও ভালো হচ্ছে, তাদের ছাপার ভুল আগে দেখতে পেতাম সেটাও কমেছে, তো উডপেকারও একটা ভালো চয়েস। তো অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু ক্লাসিক্স পড়তে পারবে। আর যারা পেঙ্গুইন ক্লাসিক্স বা হোয়াটসঅ্যাপ ক্লাসিক্স পড়তে চাও, তারা একটু পুরোনো বইয়ের দোকানগুলোতে ঢুমারো, পুরোনো বই খোঁজো, পুরোনো বইয়ের মধ্যে কিন্তু একদমই অ্যাফোর্ডেবল টাকায় ভালো ভালো দামি দামি এডিশনস পাওয়া যায়। আমার ডক্টর জেকেল মিস্টার হাইডটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পুরোনো বই, এটা হোয়াটসঅ্যাপ ক্লাসিক্সের এডিশন, এটা বোধহয় 100 টাকা মতো, মানে 90 টাকা দাম ছিল, সেটা বোধহয় শিপিং চার্জ মিলিয়ে বাকি বইগুলোর সাথে 100 টাকা হবে। তো এই এডিশনটার মধ্যেও কিন্তু অন্য গল্প রয়েছে, এবং এখানে আমি রীতিমতো মানে এরকমভাবে দাগিয়ে দাগিয়ে পড়েছি। এটা পুরোনো বইয়ের কালেকশন। হ্যাঁ, আমার পুরোনো বইয়ের গন্ধ এত ভালো লাগে না, এটা এখন আমার মনে হচ্ছে আদৌ আমি দাগাইনি, যার বই ছিল সে দাগিয়েছে। আই ডোন্ট রিমেম্বার, বাট আমারও দাগানো রয়েছে, তারও দাগানো রয়েছে। সো বইটার মতোই এটাও, ঘটনাটাও মিস্টিরিয়াস, কারণ আমি একদম ভুলে গেছি যে কোনটা আমার দাগানো কোনটা তার দাগানো। বাট এই ধরনের ছোটো ছোটো এডিশন কিন্তু কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকানে পাওয়া যায়। স্টেশন, মূলত যেগুলো দমদম স্টেশন, নৈহাটি স্টেশন, এই ধরনের স্টেশনে না
বইয়ের ছোট ছোট দোকান থাকে, দমদমে রয়েছে, নৈহাটিতে এখনো আছে কিনা আমার মনে নেই, কিন্তু সেখানে অনেক পুরনো বই অনেকে বিক্রি করে দেন, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে। এইভাবেই কিন্তু যেখানে দেখিবে তাই উড়াইয়া দেখো তাই, আর পাইলেও পাইতে পারো অমূল্য রত। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো যে কোন বই দিয়ে তোমরা তোমাদের ক্লাসিক পড়ার এই সুন্দর জার্নিটা শুরু করতে চাও। আমি কিন্তু মুখিয়ে আছি দেখার জন্য যে তোমরা কোন বইটা পিক করো, আর আমাকে প্লিজ জানাও কমেন্ট বক্সে যে কোন বইটা তোমাদের ইন্টারেস্টিং লাগলো আর কোন বইটা তোমরা নেক্সট পড়তে চলেছো। আর পড়া হলে নিজের রিভিউ কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমার মনে হয় যে এই কন্টেন্টগুলো তোমার দেখতে ভালো লাগছে। আর আমি খুবই শীঘ্র দুটো চ্যানেল করতে চলেছি, মানে এই চ্যানেলটা থেকে আরেকটা চ্যানেল করতে চলেছি যেখানে আমি ইংরেজি কন্টেন্টগুলো দেবো, যারা শুধু ইংরেজি কন্টেন্ট দেখতে চায় তাদের জন্য, যাতে ব্যাপারটা কনফিউজিং না হয়ে যায় ইউটিউবের ক্ষেত্রে, অ্যালগরিদমের ক্ষেত্রে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, সঙ্গে থেকো, আর অনেক অনেক বই পড়ো। ক্লাসিক পড়তে পারা একটা প্রিভিলেজ, আর আমি চাই আমার পড়ার আনন্দটা তোমাদের সবার সাথে ভাগ করে নিতে। ভালো থাকো।